আজ আমরা রেমিটেন্স প্রবাহ এবং রিজার্ভ সহ মুদ্রা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ ও বিআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা দেখেছি যে বিগত প্রায় ৮ মাস ধরেই কিন্তু যে রপ্তানি আয় সেটা কিন্তু কমেছে। এরপরও রিজার্ভ মোটামুটি একটি ভালো অবস্থানে রয়েছে। রেমিটেন্স প্রবাসীদের যে রেমিটেন্স পাঠানো সেটা এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু মধ্যপ্রাচ্যের যে বর্তমান সংকট, এই পরিস্থিতিতে আসলে এই শুধুমাত্র রেমিটেন্স কতটা ধরে রাখতে পারবে? আসলে এটা একটা খুবই গুরুতর প্রশ্ন এবং এটা নিয়ে আসলে পলিসি মেকাররা বাইরে আমরা যারা আছি তারা খুব দুশ্চিন্তা করছি এবং ইতিমধ্যে সরকারের দিক থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পুরো বিষয়টাকে দেখছেন এবং এই দেশগুলোর যারা রাষ্ট্রদূত রয়েছেন এবং যারা আসলে এই রিক্রুটিং এজেন্সি রয়েছেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে যে যেন এই যারা রয়েছেন ওখানে চাকরি করছেন তাদের জন্য কাজটা চলে না যায় এবং একই সঙ্গে যাদের রিক্রুটমেন্ট অলরেডি হয়েছিল যুদ্ধের আগে তো তারাও যেন আস্তে আস্তে যেতে পারেন। তো সেই বিষয়গুলো নিয়ে তো কথাবার্তা হচ্ছে, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে প্রাইভেট সেক্টর যারা ওখানে যারা রিক্রুট করেছেন তো তাদের তো ব্যবসা তো স্বাভাবিক থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা কীভাবে আসলে এই যারা অলরেডি এমপ্লয়েড আছেন তো তাদেরকে রাখবেন। তো এটা একটা চিন্তার বিষয়। তবে ওই দেশের সরকারগুলো কিন্তু সহযোগিতা করছে, যার ফলে এখনও পর্যন্ত আমরা কিন্তু রেমিটেন্সের সেরকম কোনো ডাউনফল দেখতে পাইনি। তো যেটা হয়েছে যে এই গত যে রোজার ঈদে সেখানে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণে রেমিটেন্স এসছে, $4 বিলিয়ন বেশি। হ্যাঁ, তো এবং এই মাসে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 15 দিনে কিন্তু ভালো এসছে, মানে প্রায় $1.5 বিলিয়ন মতো এসছে। তো হয়তো মাস শেষে গিয়ে $3 বিলিয়ন না হলেও কাছাকাছি পাবো। তবে একটা বিষয় কি যে আগামী যে মানে কোরবানি ঈদ রয়েছে তো সেইখানে কিন্তু একটা ভালো রেমিটেন্স আমরা দেখতে পাবো। অন্যান্য বছরে তো তাই দেখি, কোরবানি ঈদকে সামনে রেখে একটি ভালো রেমিটেন্স আসে এবং এরপরে যদি কোনো সমস্যা হয় তো সেটা হয়তো তখন হয়তো আমরা মিটিগেশন মেজার হয়তো নিব। বাট আপাতত আমার কাছে মনে হচ্ছে যে আগামী মাস পর্যন্ত হয়তো আমাদের রেমিটেন্সের প্রভাব ভালো থাকতে পারে। এরপরে আসলে ওই উপসাগরীয় পরিস্থিতি কোন দিকে যায় তার উপর ডিপেন্ড করে। তবে যেহেতু একটা কিন্তু টক হবে আর কি, যেটা আগামীকালকে ইসলামাবাদে এরকম কথাবার্তা হচ্ছে, এখনই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। যুদ্ধবিমান 6টি এসছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো সব কিছু আমরা দেখতে পাচ্ছি যে অন পজিটিভ ডিরেকশন। তো এরপরে যেটা হতে পারে বলে আমার কাছে মনে হয় সেটি হলো যে হয়তো যদি এর মধ্যে না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সিজফায়ার পিরিয়ডটাকে একটু এক্সটেন্ড করা হতে পারে, যে পরবর্তী ডিসকাশন। আশা করছি যে এই নেক্সট যেটা আছে সেটার মধ্যে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু আমাদের পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে আপাতত আমার কাছে মনে হচ্ছে যে এই রেমিটেন্সটাই আমাদের ভরসা এবং অন্তত সেটা মে মাস পর্যন্ত আমাদেরকে হয়তো একটা সহায়তা দিতে থাকবে। রেমিটেন্সই তো একটি বড় ভরসায় আপনি বললেন, কিন্তু আমাদের যে অন্য বড় উৎস যেটা আসলে আমরা যে রপ্তানির মাধ্যমে যে আয় করে থাকি সেখানে এই ধারাবাহিক পতন কেন, এই মন্দ অবস্থা কেন? এটা অত্যন্ত দুঃখজনক। তার কারণ আমরা একটু প্রত্যাশা করেছিলাম যে নতুন যে সরকার, রাজনৈতিক সরকার, তারা ক্ষমতা এলে অন্তত কিছুটা হলেও এখানে একটা ইতিবাচক ধারায় ফিরে আসবে আমাদের রপ্তানি খাত। কিন্তু আমরা দেখতে পেলাম যে মার্চ মাসে কিন্তু তেমন কিছু দেখাতে পারেনি এবং দেখা গেল যে সবচাইতে বেশি কিন্তু কমেছে তখন, মানে মান্থ টু মান্থ যদি আমরা ধরি যে আগের মার্চ থেকে এবার মার্চ পর্যন্ত। আবার ফেব্রুয়ারিতে তো নির্বাচন হলো, ওই সময় একটু আশা করেছিলাম যে একটা ইতিবাচক ধারা যাবে। তার কারণ হলো যে বিএনপি প্রধান তিনি কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে বসে তাদেরকে পূর্ণ আশ্বাস দিয়েছিলেন যে সহযোগিতা করবেন এবং সহযোগিতার ধারাটাও আছে। এক্সপোর্ট সেক্টরে একটাই সমস্যা, সেটা হলো যে গ্লোবাল যে ডিমান্ড সেটা কিন্তু একটু কমে গেছে এবং সেটার মূল কারণটা কি যে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা ট্রাম্পের দিক থেকে যেটা হয়েছে, তো সেইটাই সবচেয়ে বড় ক্ষতি করেছে বিশ্ব বাণিজ্যের এবং সারা পৃথিবীর সব দেশই কিন্তু এই একটা সমস্যার মধ্যে আছে। তবে বাংলাদেশের যে এক্সপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা কিন্তু একটা ভালো ধারাতে আছে, এটাও সত্য। এবং একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু ভালো প্রতিযোগিতা করছে তারা, যদিও একটা ভয় আছে আমাদের যে মাদার অফ অল ডিস যেটা ইন্ডিয়ার সাথে যেটা হলো তাদের মুক্ত বাণিজ্য চুক্তি, তো সেটার কারণে হয়তো আমরা কিছুটা চাপের মধ্যে পড়তে পারি, কিন্তু এখনও পর্যন্ত সেটার প্রভাব পড়েনি। সুতরাং আমরা ভালো একটা ধারা আছে, কিন্তু ওভারঅল আমাদের যে এক্সপোর্ট গ্রোথ সেটা কিন্তু খুবই হতাশাজনক। এই 8 মাস ধরে যদি এই অবস্থা চলে থাকে সামনের দিনগুলোতে অবস্থাটা কী হবে? তা আমরা তো শুনতে পাচ্ছি যে মে মাসের পর থেকে নাকি ভালো অর্ডার নেই, যদিও কিছু কিছু আসছে, কিন্তু এরপরেও এই যে যখন নতুন করে প্রতিযোগিতা হবে, আবার এলইসি গ্র্যাজুয়েশন আছে সামনে, তো সব মিলিয়ে তো আসলে আমরা কোনো ইতিবাচক বার্তা পাচ্ছি না রপ্তানিকারকদের দিক থেকে। কিন্তু তাদের চাহিদা কিন্তু সরকার সবচেয়ে বেশি পূরণ করছে, তাদের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে। অ্যাগ্রেসিভলি যদি তারা মার্কেট এক্সপ্লোর না করে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন না করে, তাহলে তো আসলে এইভাবে তো যাওয়া যাবে না। সারা পৃথিবী এগোচ্ছে, তারা বৈচিত্র্যময় পণ্য নিয়ে আসছে, উন্নত মানের পণ্য নিয়ে আসছে এবং আমাদের সঙ্গে প্রতিযোগিতা করছে এবং তারাই এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে যাচ্ছি। তো এটা তো আসলে প্রত্যাশিত নয়। যদি কোনো সমস্যা থাকে তাদের দিক থেকে যে না, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সাপোর্ট দিতে হবে, অন্য কোনো ধরনের নীতিগত সহায়তা দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তারা বলুক, তারপরে আমরা সেটা সমাধান করার চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার তারা কিন্তু অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে আছেন। সুতরাং এই জায়গাতে ভালো করতেই হবে। প্রবাসী শ্রমিকেরা এত কষ্ট করে এই যুদ্ধের মধ্যে থেকে জীবনের ঝুঁকি নিয়ে তারা অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন,
তো এই অবস্থা থেকেও তারা যেহেতু মানে সর্বোচ্চটা তাদের দিয়ে অর্থ পাঠাচ্ছেন, আর এই আমাদের যারা এক্সপোর্টাররা রয়েছেন তো তাদের তো কিছু করে দেখাতে হবে। তো এইভাবে করে কিন্তু দেশের অর্থনীতি এগিয়ে যাবে। আপনি বলছিলেন যে মে মাসেও তো আসলে রপ্তানির তেমন কোনো ইতিবাচক আসলে চিন্তা ভাব হয়তো আমরা করতে পারছি কিনা, কারণ অনেকটা আদেশ ওখান থেকে কমে গিয়েছে। কোরবানির পরেও যদি আমাদের রেমিটেন্স প্রবাহ একই রকম ধারা বজায় না থাকে, তাহলে তখন কি আসলে রিজার্ভ পরিস্থিতি কোথায় দাঁড়াতে পারে? হ্যাঁ, তখন কিন্তু আমাদের একটা ভয় আছে। এই কারণেই সরকার কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত আন্তর্জাতিক যে সহযোগিতা সংস্থা তো তাদের সঙ্গে কথা বলছে, বিশেষ করে যে আইএমএফের দিক থেকে কিন্তু এখন আমরা নিশ্চিত হতে পারিনি যে তারা আসলে আমাদের এই যে ঋণের কিস্তি সেটা সময় তো দেবে কিনা। সবচাইতে বড় সমস্যা হচ্ছে কি, যে আইএমএফ যদি একটা গ্রিন সিগন্যাল না দেয়, তারা যদি আমাদের টাকা আটকে রাখে, তাহলে কিন্তু অন্যান্য যারা উন্নয়ন সহযোগী সংস্থা রয়েছেন তারা কিন্তু অর্থ ছাড় করবেন না। বিশেষ করে এখানে বিশ্ব ব্যাংক আছে, এশীয় উন্নয়ন ব্যাংক আছে, তার ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, এরা কিন্তু এর মূল জায়গা, এবং ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা এফডি, তারাও কিন্তু আমাদের বড় সহযোগী। তো তারাও কিন্তু তখন অর্থটা ছাড় করবে না। এখন এখানে অনেকগুলো সংস্কারের প্রশ্ন রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে জ্বালানি পণ্যের দামের একটা কিন্তু সমন্বয় হয়েছে। আইএমএফের যে শর্ত ছিল তারই প্রতিফলন এখন এটা করতে হতো, তার কারণ এর আগে যে 3টি ক্যাটাগরির পণ্য, বিশেষ করে আমাদের যে এই যে মানে আমরা তো 4টা এই মুহূর্তে করলাম, তো তার আগে কিন্তু এই যে ফার্নেস অয়েল, তারপরে যেমন জেট ফুয়েল, তো এগুলো কিন্তু ছিল, এবং এটি ছাড়াও গ্যাসের দামও কিছুটা সমন্বয় করা হয়েছিল এর আগে। তো এবার কিন্তু এই 4টা মূল ক্যাটাগরির পণ্য এটাকে এর প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা হলো, এবং পাশাপাশি গ্যাসের দাম আরেক দফা বাড়ানো হলো, এবং বিদ্যুতের দাম আবার বাড়বে। তো এখন এই অবস্থায় আমি জানি না যে আইএমএফ পুরোপুরি সন্তুষ্ট কিনা, তার কারণ দাম যতটুকু বাড়ানো হয়েছে আমি মনে করি যে সেটা আসলে আন্তর্জাতিক বাজারে যে জ্বালানি পণ্যের দাম যতটুকু বেড়েছে ততটুকু কিন্তু বাড়েনি। এটাও সত্য, সরকার কিন্তু আসলে জনগণের উপরে চাপ সৃষ্টি করতে চায় না, মূল্যস্ফীতি বাড়াতে চায় না। তারপরে তো দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পরিবহন ভাড়াও কিন্তু বেড়ে গেল। তো এখন সব মিলিয়ে কিন্তু জনগণের উপরে একটা বড় রকমের চাপ। তো এই সরকার চায়নি যে চাপটা বাড়ুক, এই কারণে কম বাড়িয়েছে। কিন্তু এটা আমার মনে হয় যে একটা ইতিবাচক বার্তা দিয়েছে আইএমএফের কাছে, বা যারা অন্যান্য সহযোগী রয়েছেন। আসলে আইএমএফই সবচেয়ে বেশি চায়। তো সুতরাং আমার ধারণা যে আইএমএফ এটা ইতিবাচকভাবে গ্রহণ করছে, এবং তারা আমাদের ঋণের কিস্তি ছাড় করবে, এবং তারা একটা গ্রিন সিগন্যালও দিবে অন্যান্য যারা রয়েছেন তাদেরকে। এটা যদি হয় তাহলে আমরা কিছুটা হয়তো ঋণ পাবো। কিন্তু ঋণে একটা সবচেয়ে বড় সমস্যা হলো, এই মুহূর্তে প্রায় 23 লক্ষ কোটি টাকার একটা সরকারি ঋণ আছে। তো এখন এটা যদি আরও বাড়তে থাকে, মানে প্রায় $113 বিলিয়ন প্লাস আমাদের যে ডোমেস্টিক ক্রেডিট সেগুলো, তো এখন এটা যদি আরও বাড়ে তাহলে অবস্থাটা কী হবে? ওই দায়টা তো জনগণেরই পরিশোধ করতে হবে, তাই না? তো সুতরাং আমরা এমন একটা ব্যালেন্স চাই যেটার মাধ্যমে আসলে আমাদের এক্সপোর্টাররা ভালো এক্সপোর্ট করবেন, রেমিটেন্সের ক্ষেত্রেও একটা ইতিবাচক ধারা থাকবে, এবং এর পাশাপাশি আমরা ঋণটা কম করব, এবং গভর্নমেন্ট স্মার্ট হবে, যেখানে অপ্রয়োজনীয় ব্যয় সেটা কমবে। তো এইভাবে যদি আমরা না করি তাহলে সেই ক্ষেত্রে সারা পৃথিবীতে যে অবস্থার এখন এই মুহূর্তে হয়েছে, যে মধ্যপ্রাচ্যের দেশগুলো তো সংকুচিত হচ্ছে, এবং এর পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে বড় রকমের একটা চাপ তৈরি হয়েছে। বাংলাদেশও কিন্তু ইতিমধ্যে ভয়ের মধ্যে আছে। তো এখন আমরা যদি আমাদের রপ্তানি বাড়াতে না পারি, এবং এই রেমিটেন্সের দিকেও ইতিবাচক ধারা রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটাই কিন্তু বড় চাপের মধ্যে পড়বে। বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু কিনছে এখনও পর্যন্ত খোলা বাজার থেকে। এর একটা কারণ হলো যে খোলা বাজারে কিন্তু এখন চাহিদা কম, তার কারণ সরকারের যে ভ্রমণগুলো সেগুলো কিন্তু অনেকটাই নিষেধাজ্ঞার মতো পড়েছে, মানে অলিখিত একটা নিষেধাজ্ঞা আছে, এবং আসলে নিরুৎসাহিত করা হচ্ছে। আর এর পাশাপাশি আমাদের যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সেটাও কিন্তু একটা ভালো ধারাতে নেই। এই কারণে এখনও পর্যন্ত কিন্তু বাজারে টান পড়েনি। কিন্তু আমদানি তো আসলে অব্যাহত রয়েছে, সেখানে তো এলসি পরিশোধের জন্য ডলারের একটি চাহিদা রয়েছে। ওইটা হচ্ছে না, ওইটা থাকার পরেও যেহেতু একটা বড় অঙ্কের রেমিটেন্স আমরা পেয়েছি, এটার কারণেই কিন্তু আমরা অনেকটা বেঁচে গেছি। এই কারণে দেখা যাচ্ছে যে ব্যাংকগুলোতে, যেটাকে আমরা খোলা বাজার বলতে, সেখানে কিন্তু এই ডলারটা অনেকটা জমে গেছে। তার এলসি ওপেন করলেই সাথে সাথে কিন্তু শোধ করতে হয় না টাকা, এটা সময় থাকে। তো সুতরাং আমরা কিছুটা হয়তো ব্রিদিং স্পেস পাচ্ছি, কিন্তু এটা খুব বেশি দিন থাকবে না, মানে এটা আমার সবচেয়ে বড় সংখ্যা। এবং এরপরে আইএমএফের একদিকে চাপ হচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ রেটটা স্টেবল থাকতে হবে। তো আমরা তো ইতিমধ্যে তাদের সাথে একটা প্রতিশ্রুতির মধ্যে আছি যে একটা ব্যান্ডের মধ্যে থাকবো, এবং স্টেবল রাখতে হবে। যখন একটু সাপ্লাইটা বেশি হবে তখনই বাংলাদেশ ব্যাংক এটা ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে কিনে নেবে, হ্যাঁ, আবার বিক্রি করবে। তো সেইভাবে করে আসলে স্টেবল রাখবে, এবং এটা স্টেবল রাখাটা বাংলাদেশের অর্থনীতির জন্য কিন্তু একটা নিরাপত্তা দিচ্ছে। তার কারণ তাদের কাছ থেকে আমরা তো স্পেশাল ড্রয়িং রাইট নিচ্ছি, আইএমএফ থেকে কিন্তু আমরা ডলার নিচ্ছি না, এই স্পেশাল ড্রয়িং রাইট নিচ্ছি, এবং তার একটা এক্সচেঞ্জ রেট আছে। তো সব মিলিয়ে এটা আমাদের দেশের অর্থনীতির জন্য কিন্তু একটা নিরাপত্তা দিবে যদি আমাদের স্টেবল থাকে যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রেট। তো সেই কারণেই আসলে আমাদের যে এই রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধি, এই দুটাই কিন্তু খুব জরুরি। তো সেটার জন্যই আসলে একটা বড় চিন্তা যে সামনের দিনগুলোতে আসলে কী হবে। সেক্ষেত্রে যদি রপ্তানি আয় দ্রুতই বাড়ানো না যায়, রেমিটেন্সও যদি কোনো প্রকার ধাক্কা আসে, তাহলে ডলারের যে বিনিময় হার সেটা কি ধরে রাখা সম্ভব হবে?
আমার মনে হয় না, খুব বেশি দিন রাখা যাবে না। কারণ হলো যে আমরা তো একটা ব্যান্ডের কথা বলেছি কেন, কারণ হচ্ছে যে ওই ওই যে একটা যাতে ভয় সৃষ্টি না হয় মানুষের মধ্যে, যে মার্কেটে যদি আমরা ফ্লোট করে দেই এই যে ডলার, তাহলে সেক্ষেত্রে হয়তো দাম বেড়ে যেতে পারে। তো সেই ভয় থেকে কিন্তু আমরা ব্যান্ডের কথা বলেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে না সেরকম কিছু হয়নি। মূল সমস্যা আসছে আমাদের আসলে রপ্তানি আয়ের যে একটা নেতিবাচক ধারা সেখান থেকে, এবং যে আশঙ্কাটা আমরা করছি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে আসলে বড় রকমের যে কর্মচ্যুতি, তো সেটা হতে পারে এবং এটার কারণে রেমিটেন্স কমে যেতে পারে। তো সেই ভয়টা আসলে আমাদের দূর করতে হবে। এখন রেমিটেন্স যদি কিছুটা কমে যায়, আমাদের রপ্তানি বাড়াতে হবে। এইভাবে করে যেটা করতে হবে সেটা হলো যে ঝড়ের সময় কিছু মানুষ ভয় পায়, ঘরে চলে যায়, আর কিছু মানুষ হচ্ছে আম কুড়ায়। আমাদেরকে আমটা কুড়াতে হবে, সেই মানে আমরা একটা প্রতিশ্রুতি চাই রপ্তানিকারকদের কাছ থেকে। সেটা হলে আমরা কিন্তু অনেকটাই আমাদের যে এই ফরেন কারেন্সি রিজার্ভ এবং আমাদের এক্সচেঞ্জ রেট সেটাকে সুরক্ষিত রাখতে পারবো। আপনি যেটা বলছিলেন যে আইএমএফ এর তারাই হোক কিংবা আমাদের নিজস্ব প্রয়োজনই হোক, আমরা যে জ্বালানি তেলের দাম বাড়ালাম, এর ফলে কি দেশীয় যারা উদ্যোক্তা রয়েছেন, যারা বিশেষ করে রপ্তানি করছেন, সেখানে কি দেশীয় পণ্যের দাম বেড়ে গিয়ে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে কি? অবশ্যই, এবং সেটার জন্য কিন্তু আমরা কিছুটা আরও ভয় পাচ্ছি। তার কারণ বিভিন্ন দেশে হয়তো এই যে তাদের যে জ্বালানির খাতের যে দাম সেটা কিন্তু তারা সমন্বয় করেছে, কিন্তু তারা আবার নিজেদের ইফিসিয়েন্সি বৃদ্ধির মাধ্যমে উৎপাদন খরচটা কমানোর মধ্যে রাখার চেষ্টা করছে। আমাদের দেশে যেটা হয়েছে সেটা হলো যে যখন এই যে জ্বালানি পণ্যের দাম বাড়ে, তখন দেখা যায় যে প্রপোর্শনেটলি আমাদের সমস্ত খাতে দাম বেড়ে যায়, খরচ বেড়ে যায়। তো এই জায়গাটাতে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কীভাবে আমরা উৎপাদনশীলতা বাড়াতে পারি এবং বাড়িয়ে অন্তত আমরা প্রতিযোগিতামূলক থাকতে পারি। কিন্তু এটা বাস্তবতা হচ্ছে যে তেল, গ্যাস, তারপরে একই সঙ্গে বিদ্যুৎ, এগুলোর দাম বেড়ে গেলে তো আসলে উৎপাদন খরচ কম রাখার কোনো সেরকম কোনো জায়গা নেই আমাদের। তার কারণ আমাদের যে প্রোডাক্টিভিটি মানে লেবার প্রোডাক্টিভিটি সেটা মানে ওয়ান অফ দ্য লোয়েস্ট। তো সুতরাং ওই জায়গাতে আমরা অনেকটাই মার খেয়ে যাচ্ছি। তো এখন এই সময়টাতে আমি মনে করি যে সংকটকে সামনে রেখে এই উৎপাদনশীলতা কীভাবে বাড়ানো যায়, বাড়িয়ে আমরা যাতে প্রতিযোগিতামূলক থাকতে পারি আমাদের প্রতিযোগিতার তুলনায়, তো সেটার জন্য যদি একটা স্পেশাল একটা প্ল্যান যদি তৈরি করে আমাদের এন্টারপ্রেনাররা এবং সরকার যদি তাদের সহযোগিতা দেয়, আমি আশা করি যে অন্তত এই বিপদের সময়টাতে আমাদের রপ্তানির ধারাতে হয়তো একটা গতি নিয়ে আসতে পারবো। এবং একই সঙ্গে আসলে এখন তো আসলে সংকটের সময়, সেই সংকটের সময়টাতে আমাদের আসলে পরিকল্পনা ছাড়া বা বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় আমাদের হাতে নেই এই মুহূর্তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।